কথায় আছে না, বসমান কা প্যার কবি ছোড় নেহি যাতা হ্যায়। কি গানটা শোনা শোনা লাগে, তাই না? শোনা শোনা লাগারই কথা। আপনারা হয়তো অনেকেই গানটা শুনেছেন। তো চলুন প্রথমে গানটা দিয়ে শুরু করার মানেটা আপনাদের বোঝাচ্ছি। প্রথমে আমার পরিচয় দিয়ে নেই। আমার নাম প্রিন্স আহমেদ সুজন। বাবা মায়ের দুই মাত্র সন্তান বলার পেছনেও একটা কারণ আছে, আর তা হলো আমার একটা ছোট বোন আছে। এর জন্যই বললাম আমি বাবা মায়ের দুই মাত্র সন্তান। আমার বাবা একজন বিজনেসম্যান আর আমার মা একজন গৃহিণী। অনেক তো পরিচয় দিলাম, এবার গল্পে ফেরা যাক। ভাইয়া ভাইয়া, এই ভাইয়া, ঘুম থেকে ওঠ। কতক্ষণ ধরে তোকে ডাকছে, তোর তো ঘুম থেকে ওঠার কোনো নাম গন্ধ হয়নি। কি রে ভাইয়া, তুই কি কলেজে যাবি না? আরে কি হয়েছে, এত সকাল সকাল ডাকছিস কেন? বলি ডাকছে কি আর সাদে, তুই কলেজে যাবি না? হ্যাঁ যাবো তো, তাতে কি হয়েছে? আর কয়টা বাজে যে তুই এত সকাল সকাল ডাকছিস? ঘড়ির দিকে তাকিয়ে দেখ, তাহলেই বলতে পারবি যে কয়টা বাজে আর কেনই বা তোকে ডাকছি। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 9টা বেজে গেছে। তারপর আমি মিমকে বললাম, তুই আমাকে আগে ডাক দিবি না? থুর, দেরি হয়ে গেল। নাটক কম করো প্রিয়, আমি তোমাকে সেই সকাল থেকেই ডাকতেছি, কিন্তু তোমার ওঠার কোনো নাম গন্ধ হয়নি। আর এখন বলছো আরো আগে ডাকলাম না কেন? মাফ কর বোন, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা এখন সর, আমি তাড়াতাড়ি ফ্রেশ হব। তারপর মিম নিচে চলে গেল আর আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসলাম খাবার খাওয়ার জন্য। তখন আব্বু আমাকে জিজ্ঞেস করলো, কি রে সুজন, তাড়াহুড়ো করছিস কেন, কি হয়েছে? আর বলো না বাবা, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আর কলেজ তো যেতে হবে, তাই না? এই জন্যই তাড়াহুড়ো করছি। তোর তো রোজ রোজ দেরি করা একটা অভ্যাসে পরিণত হয়েছে। বলি এখন একটা বিয়ে করে নে, তাহলে তো সব ঠিকঠাক হয়ে যায়, কি বলিস? আব্বু বাদ দাও না এসব, তুমি তো জানোই আমার একটা অতীত আছে। এই অতীতটা আমাকে সবসময় কুড়ে কুড়ে খায়, আর তাই তো এসব বিয়ে শাদী আমার ভালো লাগে না। প্লিজ আব্বু, তুমি এই বিষয় নিয়ে আমাকে জোর করো না। যখন সময় হবে আমি তোমাকে ঠিকই বলবো। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো বুঝিস সেটাই করিস, আর যা করবি একটু তাড়াতাড়ি করিস। কি আপনার মাথায় কিছু ঢুকছে না, তাই না? সমস্যা নেই, গল্পের সাথেই থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তারপর আমি আব্বুকে বললাম, ঠিক আছে আব্বু। তারপর আমি খাওয়া দাওয়া করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। বাইরে এসে অনেকক্ষণ গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু পাচ্ছি না। হঠাৎ একটা রিক্সা দেখলাম। রিক্সায় যে বসে আছে তাকে দেখে আমার বুকের ব্যাপারটা কেমন যেন করে উঠল, আর কেমন যেন চিনচিন ব্যথা হতে শুরু করলো। তারপর নিজেকে শক্ত করে ওদিকে আর না তাকিয়ে একটু সাইডে চলে আসলাম। আপনারা হয়তো ভাবছেন যে রিক্সায় আসলে কে বসেছিল যে আমার এমন লাগছে। আসলে রিক্সায় যে বসেছিল সে হলো মায়া, আমার পাশের বাসায় সম্পর্কে প্রতিবেশী খালা লাগে আর কি। কি বুঝতে পারতেছেন না তো? ওকে ঠিক আছে, তাহলে আপনাদেরকে বুঝিয়ে বলছি। মায়া সম্পর্কে আমার খালা হওয়ার মানেটা হলো প্রতিবেশী সম্পর্ক, আর কি সে আমার রক্তের কেউ না, আর আমারও তার আর আমরাও তার রক্তের কেউ না। সে আমার আম্মুকে আপু বলে ডাকে, সেই সুবাদে আমার আম্মু আবার তার আম্মুকে চাচি বলে সম্বোধন করে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর এদিক থেকেই মায়া সম্পর্কে আমার খালা হয়, কিন্তু এই খালা ভাগ্নির সম্পর্কের মাঝে আমার আর মায়ার একটা সম্পর্ক ছিল, যা গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন। তারপর মায়া চলে গেল, আর সে মনে মনে ভাবতে লাগলো, আজকে তোমাকে দেখার পর আমার ভেতরটা এমন করছে, মনে হচ্ছে আমার ভেতরটা পুরো ছারখার হয়ে যাচ্ছে। কি দোষ ছিল আমার, যার জন্য তুমি আমার সাথে এমন করলে? আমার তো কোনো দোষ ছিল না। মায়া এগুলোই ভাবছে আর মনে মনে কান্না করছে। আর আপনারা হয়তো ভাবছেন বা বুঝে গেছেন মায়ের সাথে আমার কিসের সম্পর্ক ছিল। না বুঝলে সমস্যা নেই, গল্পের সাথে থাকুন, আপনাদের সব বুঝিয়ে বলবো। তারপর নিজেকে শক্ত করে রিক্সার জন্য ওয়েট করতে লাগলাম। কিছুক্ষণ পর রিক্সা চলে আসলো। তারপর আমি ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলাম। ভার্সিটির গেটের সামনে এসেই রিক্সা ভাড়াটা মিটিয়ে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করতেই দেখলাম আমার সব বন্ধুরা বটগাছের নিচে সবাই বসে আড্ডা দিচ্ছে। তারপর আমি আমার বন্ধুদের কাছে চলে গেলাম। হঠাৎ করে আমার বন্ধু আবির আমাকে জিজ্ঞেস করলো, আরে আমাদের রাজপুত্র তো দেখি অবশেষে কলেজে এসেছে। তা রাজপুত্র, আপনার আসতে তো লেট হলো কেন? আমরা কি জানতে পারি? আরে শালা মজা করিস না তো,
এমনিতে মন মেজাজ ভালো নেই, তারপর আবার মজা করছিস। তোরা তো খুব ভালো করে জানিস যে আমার ঘুম কতটা গভীর, ঘুম থেকে উঠতে পারিনি, তাই আসতে এত দেরি হয়ে গেছে। আরে ভাই, আমরা তো জানি আপনি রাজপুত্র, তাই তো আপনার ঘুম থেকে উঠতে দেরি হবে। আচ্ছা যাই হোক, তা তোর মন খারাপ কেন রে? কি হয়েছে? কি আর বলবো, আজকে আমার এক্সকে দেখলাম, ওকে দেখার পর থেকে মনটা কেমন যেন করছে। তোর নাটক দেখে আর বাঁচি না। নাটক কম করো প্রিয়, নিজেই ব্রেকআপ করে দিয়ে আবার নিজেই নাটক করছো। খোঁচা মেরে কথা বলিস না তো, এমনি কিন্তু মন মেজাজ ভালো না, ফাজলামোর একটা লিমিট থাকে। ব্রেকআপ করেছি তো কি হয়েছে, তখন বুঝতাম না, তাই তো ব্রেকআপটা করেছি, বাট এখন তো বুঝি, তাই তো এখন কষ্ট হয়। বা ভালো তো, কথায় আছে না, অল্প বয়সে পাকলে বাল দুঃখ থাকে চিরকাল। তোমার হতো ঠিক এরকমটাই হয়েছে। থুর, তোরা থাক, আমি চলে গেলাম। এটা বলে আমি ওখান থেকে চলে আসলাম। আপনাদের মাথায় হয়তোবা ঘুরছে যে আমার আর মায়ের ভেতরে কি এমন হয়েছিল যে আমি এমন কথাবার্তা বলছি, তাই না? তাহলে চলুন আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি। ফ্ল্যাশব্যাক। মায়া ছিল আমাদের, আমার এক্স গার্লফ্রেন্ড আর সিনিয়র। আর মায়া পড়ালেখায় অনেক ভালো, আর আমি ছিলাম পড়ালেখায় বাজে। তাই আমার আম্মু আর আব্বু ডিসাইড করে যে আমাকে মায়ের কাছে পড়াবে। যেমন কথা তেমন কাজ। মায়া আমাদের পাশের বাসার হওয়ার কারণে আমারও তার কাছে পড়তে কোনো অসুবিধা ছিল না, কেননা আমার দূরে কোথাও গিয়ে পড়তে ভালো লাগে না। তো যাই হোক, প্রথমে মায়া ম্যামের কাছে আমি একাই পড়তাম। তো তারপর আস্তে আস্তে আমারও দু একজন বন্ধু আর বান্ধবীকে নিয়ে আমি মায়া ম্যামের কাছে পড়তে শুরু করলাম। এভাবে পড়তে পড়তে অনেকদিন চলে গেল, আর ধীরে ধীরে আমি মায়া ম্যামের প্রতি দুর্বল হয়ে যেতে লাগলাম। সারাক্ষণ মায়া ম্যামের দিকে তাকিয়ে থাকতাম। তো হঠাৎ একদিন মায়া আমাকে জিজ্ঞেস করলো, কি রে সুজন, তোর কাহিনীটা তো কিছু বুঝলাম না। তুই সারাক্ষণ এমন আমার দিকে তাকিয়ে থাকিস কেন? মায়ার এমন কথা শুনে আমি থতমত খেয়ে গেলাম। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। তারপর মায়া আমাকে আবার জিজ্ঞেস করলো, কি হলো, এমন মুষড়ামুষড়ি করছিস কেন? আমি কি প্রশ্ন করেছি, উত্তর দে। তখন আমি নিজেকে একটু শান্ত করে বললাম, কই তাকিয়ে থাকি, তুমি যখন পড়া বোঝাও তখন যে তোমায় দেখে তাকিয়ে থাকি, যাতে তুমি পড়াটা ভালো করে বুঝতে পারি। ও তাই? আমি তো আরো ভাবলাম অন্য কিছু। আচ্ছা যাই হোক, এখন বাসায় যা। ঠিক আছে ম্যাম, আমি তাহলে বাসে যাচ্ছি। এভাবে দেখতে দেখতে অনেকদিন পার হয়ে গেল, আর আমার ছোট মনে মায়া ম্যামের প্রতি ভালোবাসাটা দিনকে দিন বাড়ছে তো বাড়ছেই। আমার মনে হয় মায়া ম্যামও কিছুটা আন্দাজ করতে পেরেছে যে আমি হয়তো তাকে পছন্দ করি, বা আমার মনে হয়তো কোনো কিছু একটা চলছে। আর বুঝতে পারি না কেন প্রতিদিন একভাবে তার দিকে তাকিয়ে থাকা, এটা দেখলে যে কেউ বুঝতে পারবে যে হয়তো আমি তাকে ভালোবাসি। আর অন্যদিকে তোর ছাগল কথাটা, সে কবে থেকেই শুধু আমার দিকে তাকিয়ে থাকে। বলছি, আমাকে কি বলতে পারিস না যে তুই আমাকে ভালোবাসিস? আর আমিও না একটা ছাগলের প্রেমে পড়ে গেছি। শালা ছাগলটা মনে হয় বোঝেও না যে আমি ওকে ভালোবেসে ফেলেছি। তোর কতদিন আর এভাবে তাকিয়ে থাকা দেখবো? আমার যে এখন আর ভালো লাগে না। আমি মনে মনে এইসব কথাগুলোই ভাবছিলাম। হঠাৎ পাশ থেকে রায়হান বলে উঠলো, ম্যাম, কোথায় হারিয়ে গেলেন? সেই কখন থেকে আপনাকে ডাকছে, উত্তর নিচ্ছেন না। কি হয়েছে আপনার? এমন অন্যমনস্ক হয়ে আছেন কেন? আরে কি হবে আমার আমার আবার কিছু তো হয়নি। আর হ্যাঁ, তুমি বলো কি জন্য ডাকছিলে আমাকে? আর একটু হলে তো ধরা খেয়ে যেতাম। আমিও না, ছি 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 ছি। দেখেন না ম্যাম, প্রিন্স শুধু আমার সাথে খোঁচাখুচি করছে, ওকে একটু বকে দেন তো। ও এই ব্যাপার? এই প্রিন্স, তুমি ওকে খোঁচা দিচ্ছ কেন? হ্যাঁ, তোমার সাহসও তো দেখছি কম না, মেরে একদম ছাগল বানিয়ে ফেলবো। ম্যাম, ও মিথ্যা কথা বলছে। আমি মোটেও ওকে খোঁজা দিচ্ছি না। আমি তো আমার মতো পড়াশোনা করছি, আর আপনি তো জানেন আমি কত ভালো আর ভদ্র ছেলে। আমি কি এমন কিছু করতে পারি বলেন? আহা, আইসে আমার ভালো পোলাটা গো। তোমারে দেখলে শয়তানও শরম পাইবে, বুঝতে পেরেছো? তুমি শয়তানেরও বড় ভাই। আর তুমি বলছো তুমি কিনা ভদ্র ছেলে। আমার দেখলে কি তোমার জোকার মনে হয়? হ্যাঁ, যে তুমি যা বলবা আর আমি তাই জোকারের মতো মেনে নেব? কি যে বলেন না ম্যাম, আমি শয়তান হতে যাব কেন? আমি তো ভদ্র একটা ছেলে। আর আপনি জোকার হতে যাবেন কেন? আর জোকার হলেও খারাপ হতো না, আপনি আমাদের সবাইকে হাসাতে পারতেন, আমরা অনেক মজা পেতাম, তাই না?
ওরে বদমাইশ ছেলে, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা। আমি জোকার হলে ভালো হতো তাই না? আজকে মেরে তোমার হাত দিয়ে ভেঙে ফেলবো সবগুলো। না না না, এটা হতে পারে না। আসলে মেয়েরা কত অভিনয় করে রে, অভিনয়ে তো মেয়েরা সেরা। আমি অভিনয় করি তাই না? দারুণ। আজকে আমার হাত থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না, মেরে তোমার হাড়গুলো না একেবারে ভেঙে ফেলবো। আমি যখনই প্রিন্সকে মারতে যাব তখনই ও দৌড়ে এখান থেকে ওর বাসায় চলে যায়। আসলে ও এমনই, অনেক দুষ্টু আর ফাজিল টাইপের, কিন্তু ওর মনটা অনেক ভালো। আমি তোর ওই পিচ্ছি মনটাকেই ভালোবেসে ফেলেছি রে। মায়া ম্যাম এগুলো ভাবছিল আর নিজে নিজে হাসছিল। আসলে আমি এমনই, একটু ফাজিল টাইপের। আমি যদি ফাজলামো না করি আমার আবার পেটের ভাত হজমই হয় না। আর মায়া ম্যাম এটা খুব ভালো করে জানে। আর সে আমাকে একটু একটু বকা দেয়, কিন্তু সে আমাকে মারে না। আর এজন্য মায়া ম্যামকে আমার এত ভালো লাগে। মনে মনে চিন্তা করলাম, বিয়ে করলে মায়া ম্যামকেই বিয়ে করতে হবে, তাহলে মারের হাত থেকে বেঁচে যাব। কেননা আমি শুনেছি ছেলেরা বিয়ে করলে তাদের বউ নাকি তাদের ধরে অনেক মারে। আর মায়াপুর মতো মিষ্টি একটা বউ পেলে আমাকে তো শুধু আদর করবে, মারবে না। কি মজা! আরে এত মজা আমি কই রাখবো? আমার তো মনে হইতেছে জাইঙ্গাপুরে ড্যান্স মারি। আহা কি আনন্দ আকাশে বাতাসে, এগুলো ভাবছি। আর রুমের মধ্যে নাচানাচি শুরু করে দিয়েছি। তখনই আমার রুমে এসে বলা শুরু করলো, কিরে, ছাগলের 3 নাম্বার বাচ্চা এরকম করে লাফাচ্ছিস কেন? তোরে আবার কোনো জিন টিন ধরলো নাকি? আম্মু তুমি এটা কি বললে? আমি ছাগলের 3 নাম্বার বাচ্চা? আমি যদি ছাগলের 3 নাম্বার বাচ্চা হই তাহলে তুমি আস্ত একটা ছাগল, কারণ আমি তো তোমার বাচ্চা। তবে রে দাঁড়া, আজকে তোর একদিন কি আমার যতদিন লাগে। আমি ছাগল তাই না? আরে বাহ, এতে আমার দোষ কি? তুমি তো আমাকে ছাগলের 3 নাম্বার বাচ্চা বললে, তাহলে ছাগলটা কে হয় শুনি? তুমি ছাগল বলেই তো আমি তোমার বাচ্চা, তাই না? এগুলো বলছি আর দৌড়াদৌড়ি করছি। এভাবে দৌড়াদৌড়ি করতে করতে হঠাৎ দেখলাম আমার ক্রাশ আমার রুমে আসলো, মানে হলো মায়া ম্যাম। আর ক্রাশ কেন বলছি সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তখন আমার আর আম্মুর এভাবে দৌড়াদৌড়ি দেখে মায়া ম্যাম মাকে জিজ্ঞেস করলো, কি হলো আপা, তুই প্রিন্সকে এইভাবে ধাওয়া করছিস কেন? আর কি হয়েছে? তখন আমার আম্মু মায়া ম্যামকে বলতে শুরু করলো, আর বলিস না, তুই তো এই বাদরটাকে চিনেছিস। এই বাদরটা আমাকে বলে কিনা আমি নাকি ছাগল। বলতো কেমন লাগে? আম্মুর এমন কথা শুনে মায়া ম্যাম হাসে হাসে গড়াগড়ি খাচ্ছে। তারপর মায়া ম্যাম আমাকে বলতে শুরু করলো, এই ফাজিল, তুই আপাকে এটা বলেছিস কেন? তুই তো দেখি দিন দিন অনেক পেকে যাচ্ছিস। আর এসব কি ধরনের কথা? হ্যাঁ, তোকে মেরে কিন্তু তোর হাড্ডিগুটি সব আলাদা করে ফেলবো, ফাজিল কোথাকার। আরে আরে তুমি শুধু আম্মুর সাইড নিচ্ছ কেন? এতে কি শুধু আমার দোষ? দোষ তো তারও। আম্মুই তো আমাকে প্রথমে বলল আমি নাকি ছাগলের 3 নাম্বার বাচ্চা। তাই তো আমি আম্মুকে বলেছি যে আমি যদি ছাগলের 3 নাম্বার বাচ্চা হই তাহলে ছাগলটা হলো কে? এটা কি আমার ভুল হয়েছে বলো? আমার এমন কথা শুনে মায়া ম্যাম আরো হাসতে শুরু করলো। তখন আমার আম্মুকে বলতে শুরু করলো, আপা, তোমার কি আর কোনো খেয়ে দিয়ে কোনো কাম নেই যে তুমি পরে এই ছাগলের 3 নাম্বার বাচ্চাটাকে বলতে গেল যে তুমি তো জানো ও কত ফাজিল আর দুষ্টু, আর দোষ তো তোমারই। তুমি শুধু শুধু এই পিচ্চিটাকে মারতেছো আর ধাওয়া করতেছো। আরে বাহ, তুই দেখছি আমার সাইড থেকে ওর সাইডে চলে গেলি। ভালো ভালো, সময় আমারও আসবে, তখন তোদের দুটোকে আমি সাইজ করে ছাড়বো। এই বলে আম্মু রুম থেকে চলে গেল। আর আমি আর মায়া ম্যাম হাসাহাসি করতে লাগলাম। এভাবে আমাদের দিনগুলো খুব ভালোই কাটছিল। আর আমার ফাজলামোগুলো যেন দিনকে দিন বেড়েই চলেছিল। আর মায়া ম্যামের প্রতি আমার ভালোবাসাটাও আস্তে আস্তে আরও বাড়তে লেগেছিল। আর ওইদিকে মায়া ম্যাম সারাক্ষণ শুধু আমাকে নিয়েই ভাবতো। তো তেমনই হঠাৎ একদিন আমি আর আমার বন্ধুরা মায়া ম্যামের কাছে প্রাইভেট পড়ছিলাম। আমি সবসময় মায়া ম্যামের দিকে তাকিয়ে থাকতাম। আর এটা আমার বন্ধু রায়হান একদিন খেয়াল করলো। তারপর রায়হান আমাকে বলল, কিরে প্রিন্স, অনেকদিন ধরে খেয়াল করছি যে তুই মায়া ম্যামের দিকে কেমন করে যেন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকিস। কাহিনীটা কি বলতো? তুই কি আবার কোনোভাবে মায়া ম্যামকে পছন্দ করিস নাকি? হ্যাঁ রে। রায়হানের এমন কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। আর ভয় পেয়ে আমি পুরো থতমত খেয়ে গেলাম। তখন আমি রায়হানকে আমতা আমতা করে বললাম, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কী সব বলিস? মায়া হলো আমাদের ম্যাম, আর আমি কিনা ম্যামকেই ভালোবাসবো? কিছু বলিস না তুই?
নাটক কম করো প্রিয়। তুমি যে মায়া ম্যামের প্রতি দুর্বল সেটা আমি খুব ভালো করেই বুঝে গেছি, বুঝেছ? তো আমার সাথে নাটক করতে এসো না। আর ভালোই ভালোই সত্যিটা বলে ফেল, না হলে কিন্তু তোর খবর আছে। আর আমি তো তোর বন্ধু, তাই না? আর তুই আমার কাছ থেকে কথা লুকাচ্ছিস কেন? তখন আমি রায়হানকে সত্যি কথাটা বলে ফেললাম যে আমি আসলে মায়া ম্যামকে ভালোবাসি। আর তখন রায়হান আমাকে বলতে শুরু করলো, আমি বুঝলাম না, তুই কি পাগল টাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, মায়া ম্যাম যে সম্পর্ক তোর খালা হয় এটা কি তুই ভুলে গেছিস? আর জিমি কিনা তোর মাকে আপা ডাকে, আর তোর কিনা খালা হয়, আর তুই কিনা শেষমেশ তাকেই ভালোবেসে ফেলেছিস। তুই তো লিজেন্ড ভাই, তোর নাম তো ইতিহাসের পাতায় লিখে থাকবে যে খালার সাথে ভাগ্নের প্রেম। ওই হতচ্ছাড়া, হাসিস কেন? বলি ও তো আর আমার নিজের খালা না, তাই না? পাড়া প্রতিবেশী খালা, তাতে কি এমন হয়েছে? হ্যাঁ, আর ভালোবাসায় কে খালা কে ভাগ্নে এটা দেখার টাইম নাই। যদি আমার নিজের খালা হতো তাহলে না হয় বলতে পারতি। আরে ভাই, রাগ করছিস কেন? আমি তো তোর সাথে মজা করছি, রাগ করে না সোনা। ওই হলার পোহালা, আমি তোর সোনা হতে যাব কেন? তোর সোনা তোর রিয়া, তুই তোর রিয়াকে গিয়ে সোনা বল। আমাকে সোনা বলছিস কেন? শালা কেউ কোথাকার। কি বললি তুই? আমি কেউ? দাঁড়া, তুই আজকে তোর খবর আছে, তোকে মেরে তক্তা বানিয়ে ফেলবো। এভাবে আমি আর প্রিন্স দৌড়াদৌড়ি করছি, হঠাৎ আমাদের দেখে সেখানে রিয়া উপস্থিত হয়। তারপর রিয়া আমাকে জিজ্ঞেস করে যে আমরা কে নিয়ে দৌড়াদৌড়ি করছি। তখন প্রিন্স আমাকে ইশারা করলো আমি যেন রিয়াকে কিছু না বলি, কেননা রিয়া হলো পেট পাতলা, ও সবাইকে বলে দিবে। আর রিয়া প্রিন্সের ইশারা বুঝতে পেরে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করলো। দেখ রায়হান, তুই যদি আমাকে সত্যিটা না বলিস তাহলে তোর খবর আছে। তোর সাথে কিন্তু আমি আর কোনোদিনও কথা বলবো না। কথাটা যেন তোর মাথায় থাকে। রিয়ার এমন কথা শুনে আমি প্রিন্সের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছি। তখন প্রিন্স আমার বিষয়টা বুঝতে পেরে আমাকে অনুমতি দিল, আর আমি রিয়াকে সব সত্যি কথা বলে দিলাম। আর রিয়া এইসব কথা শুনে প্রিন্সকে বলল, সারা তলে তলে এত কিছু, তাই না? ওই সেমরি, আমাকে একদম খেপাবি না। আমাকে যদি খেপাস তাহলে মেরে তোর দাঁত ভেঙে দেবো শালি। কি বললি? তুই আমার দাঁত ভেঙে দিবি? খারাপ, তোর ব্যবস্থা আমি করছি। এটা বলেই আমি ওখান থেকে মায়া ম্যামের কাছে চলে আসলাম। তারপর প্রিন্স যে মায়া ম্যামকে ভালোবাসে এটা কথাটা আমি মায়া ম্যামকে বলে দিলাম। আমার এমন কথা শুনে মায়া ম্যাম আমাকে বলতে শুরু করলো, রিয়া, তুই যেন এই কথাটা আর অন্য কাউকে না বলিস, ঠিক আছে? আর আমি মনে মনেই ভাবতে লাগলাম যে প্রিন্সও আমাকে ভালোবাসে। এই কথা শুনে আমি যেন পুরো আত্মহারা হয়ে গেছি, কিন্তু রিয়ার সামনে তা প্রকাশ করতে পারছি না। এরপর আমি রিয়াকে চলে যেতে বললাম, আর আমি আমার ঘরে এসে রুমের দরজাটা বন্ধ করে দিয়ে উড়কি টুরকি ডান্স মারতে লাগলাম। আহা, কি আনন্দ আকাশে বাতাসে, ওরে! আর মনে মনে চিন্তা করতে লাগলাম, আমার কি লজ্জা শরম সব লোপ পেয়ে গেছে নাকি? একটা বাচ্চা ছেলেকে ভালোবেসে ফেলেছি, তাও আবার সে সম্পর্কে আমার ভাগ্নে হয়। তোর পাগনা হয়েছে তো কি হয়েছে, নিজে তো আর হয় না। এগুলো ভেবে নিজেকে সান্ত্বনা দিতে লাগলাম আর খুশিতেই ডান্স করতে লাগলাম। আর ওইখানে আমার মন চাচ্ছে তোকে মেরে একেবারে তক্তা বানিয়ে ফেলি। এই জন্যই আমি তোকে কিছু বলতে চাইছিলাম না। কি করব বল? তুই তো জানিসই ও কেমন জেদি মেয়ে। ওকে যদি আমি সত্য কথাটা না বলতাম তাহলে তো হিতে বিপরীত হয়ে যেত। তাই তো বাধ্য হয়ে আমাকে সত্যি কথাটা বলতেই হলো। প্লিজ বন্ধু, আমাকে মাফ করে দে। আচ্ছা বাদ দে এসব, যা হবে সব পরে দেখা যাবে। তারপর নিজেকে শক্ত করে ওখান থেকে চলে আসলাম। আর এভাবে অনেকদিন কাটতে লাগলো। রিয়া যে মায়া ম্যামকে আমার ভালোবাসার কথাটা বলেছে, কিন্তু মায়া ম্যাম তারপরেও আমাকে আর কিছু বলেনি। আমিও ভাবলাম হয়তো আমাকে ভালোবাসে না, তাই এই বিষয়টা নিয়ে আর আঁকালাম না, এখানেই অফ রাখলাম। কিন্তু হঠাৎ একদিন মায়া ম্যাম আমাকে বলল, প্রিন্স, তোর সাথে আমার কিছু কথা আছে, তুই বিকেলে আমার সাথে পার্কে দেখা করিস তো। মায়া কি এমন কথা বলবে যে আমাকে বিকেলে পার্কে দেখা করতে বলল? আবার ওই বিষয় নিয়ে আমার সাথে কথা বলবে না তো? মায়ার এমন কথা শুনে আমার মাথা তো ঘুরতে শুরু করলো। আর ওইদিকে মায়া নিজের মনে মনে চিন্তা করছে, ছাগল কথা, আমাকে ভালোবাসে এই কথাটা বলতে পারছে না, আর আমি যে ওকে কতটা ভালোবাসি এটা যদি জানতো তাহলে বুঝতে পারতো। যত যাই হোক, আজকে আমার মনের কথাটা ওকে বলেই দিতে হবে, না হলে ওকে অন্য কেউ আবার আমার কাছ থেকে তুলে নিয়ে যেতে পারে। মায়া নিজের মনে মনে এগুলো চিন্তা করছে। আর এদিকে আমার তো ওই কথাগুলো শুনে ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। তারপরও নিজের মনে সাহস জুগে তারপর বিকেলের দিকে পার্কে চলে আসলাম।
আর পার্কে এসে দেখতে পেলাম মায়া আমার জন্য অপেক্ষা করছে। আমি কাছে যেতেই মায়া আমাকে বলতে শুরু করলো, কিরে হারামি, তোর আসতে এত দেরি হলো কেন? কোনো মেয়ের সাথে টাঙ্কি মারলি যে তোর আসতে এত দেরি হলো? সত্যি করে বল, না হলে তোর খবর আছে। আরে কি যে বলো না তুমি, আমি আবার কোন মেয়ের সাথে ডাঙ্কি মারতে যাব? আর আমি বিকেলের দিকে ঘুমিয়েছিলাম, তাই তো এখানে এসে দেরি হয়ে গেল। আর আমি কোনো মেয়ের সাথে টাঙ্কি মারলে তাতে তোমার কি? কি বললি তুই? তুই মেয়ের সাথে টাঙ্কি মেরে আমার কি, তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছে মজা। আরে কি করছো, ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। আসলে মায়াপু আমাকে কি করছে তা আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, তো তাহলে চলেন আপনাদের বুঝিয়ে বলে। আসলে মায়া আপু আমার কান ধরে মলে দিচ্ছে, আর আমি ব্যথা পেয়ে মায়াপুকে তখন ওই কথাগুলো বললাম। তখন মায়া আমাকে বলল, ব্যথা দেওয়ার জন্যই তো ধরেছি। আগে বল, এরকম কথা আর কোনোদিনও বলবি কিনা? আচ্ছা সরি, আমি আর জীবনে এরকম কথা বলবো না, প্লিজ এবার তো কানটা ছেড়ে দাও, অনেক ব্যথা পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম। আর কোনোদিন যদি এইরকম কথা বলিস তাহলে তোর খবর করে আমি ছেড়ে দেব। তখন আমি মায়া ম্যামের উদ্দেশ্যে বলতে শুরু করলাম, ইস, নারী কত অভিনয় করে রে, অভিনয়ের জন্য তো নারী সেরা। আমার এমন কথা শুনে মায়া তেরে বেগুনে জ্বলে উঠলো আর আমাকে বলতে শুরু করলো, কি বললি তুই? আমি অভিনয় করি? দাঁড়া, কি করে অভিনয় করতে হয় তোকে আজকেই শিখিয়ে দিচ্ছি। মায়ার এমন কথা শুনে আমাকে আর পাইকে আমি তখন দৌড়াতে লাগলাম, আর মায়া আমার পেছনে পেছনে দৌড়াতে লাগলো আর আমাকে বলতে লাগলো, দাঁড়া বলছি, দাঁড়া। এখন দৌড়াচ্ছিস কেন? দাঁড়া, আজকে তোকে ধরতে পারলে না তোর ফাজলামো একেবারে বের করে দেবো। আমার সাথে ফাজলামো করিস তাই না? দাঁড়া বলছি। মায়ার এমন কথা শুনে আমি আরো জোরে জোরে দৌড়াতে থাকলাম, আর মায়া আমার পেছনে পেছনে ধাওয়া করতে লাগলো। এভাবে অনেকক্ষণ মায়া আমাকে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে খেয়াল করলাম মায়া বসে পড়লো আর আহ উ করে চিৎকার করতে লাগলো। আমি পেছন থেকে তাকে এই দৃশ্যটা দেখে ভয় পেয়ে গেলাম, আর তাড়াতাড়ি মায়ের কাছে ছুটে গিয়ে জিজ্ঞেস করতে লাগলাম, কি হয়েছে তোমার, কোথায় ব্যথা পেয়েছো? দেখি দেখি কি হলো, দেখাও আমাকে কোথায় ব্যথা পেয়েছো। আমি যেখানে ব্যথা পাই না তো তাতে তোর কি? তুই তো আমাকে ব্যথা দিয়ে অনেক মজা পাস তাই না? দে, আরো ব্যথা দে, আমি কিছুই বলবো না তোকে। আর একটা কথা বলে সবগুলো দাঁত একবার ফেলে দেবো, কোথায় ব্যথা পেয়েছো দেখি। তুই আমাকে থাপ্পড় মারবি মানে? তোর সাহস থেকে তো অনেক বেড়ে যাচ্ছে। সাহসে দেখেছোটা কি? হ্যাঁ, তোমাকে বলতে বলেছি না কোথায় ব্যথা পেয়েছো? আমার এমন হাইপার হয়ে যাওয়া দেখে মায়া আবার আমাকে প্রশ্ন করলো, আমি তোর কে যে আমি তোকে ব্যথা পেলে তোর কিছু আসে যায়? আমার তো মনে হয় আমি ব্যথা পেলে তুই আরো খুশি হোস। তুমি আমার কে মানে? তুমি আমার সব। তুমি ব্যথা পেলে আমি খুশি হব কেন? তুমি ব্যথা পেলে আমার সবচেয়ে বেশি কষ্ট হয়, সেটা তুমি কখনো বুঝতে পারবে না। আমি এমন কথা বলে কান্না করে দিলাম। আমার কান্না দেখে মা আমাকে বলতে শুরু করলো, কি রে পিচ্ছি, তুই এভাবে কান্না করছিস কেন? হ্যাঁ, আর আমি তোর সব মানে তোর কথাটা ঠিক বুঝতে পারলাম না। আর আমি তো কোথাও ব্যথা পাইনি, আমি তো তোর সাথে মজা করছিলাম। কি বললে তুমি? তুমি আমার সাথে মজা করতেছিলে? তুমি এত বড় ঠকবাজ! তোমার সাথে আমার কোনো কথাই নেই, যাও তোমার সাথে আরি। আমি আর তোমার সাথে একটা কথাও বলবো না। উমা, তাই? আমার পিচ্ছিটা দেখে আবার রাগও করতে জানে। আসো শোনো, তোমার রাগটা ভাঙিয়ে দিই। মায়ার এমন কথা শুনে আমি ফিক করে হেসে দিলাম। তুমিও না, তোমার জন্য একটু রাগ করেও থাকতে পারি না। ও আল্লাহ, তাই? আচ্ছা প্রিন্স, তুই আমাকে একটা কথা বলতো, তুই যে তখন বললি যে আমি তো সব, এই কথাটা কেন বললি? মায়ার এমন কথা শুনে আমি থতমত খেয়ে গেলাম, আর ওকে বলতে শুরু করলাম, আরে তখন তো তুমি ব্যথা পেয়েছিলে, তাই তো রাগ করে কি বলতে কি বলে ফেলেছি আমি নিজেও জানি না। শালাই কেমন ছাগলের ছাগল! আমি এত করে ওরা বোঝাতে চাচ্ছি যে আমিও ওকে ভালোবাসি, কিন্তু হাদারামটা বুঝতেই চাইছে না। ধুর, ছাগলটাকে এভাবে বললে আর হবে না। আমার মনে হচ্ছে আমাকে সবটাই বলে দিতে হবে। যখনই আমি ওকে এই কথাটা বলতে যাবো যে আমি ওকে ভালোবাসি, তখনই হঠাৎ প্রিন্সের ফোনে একটা ফোন আসে, আর প্রিন্স ফোন ধরে বলতে লাগে, হ্যালো, কে বলছেন? বাবা, আমি তোমার পাশের বাসার আন্টি বলছি। জি আন্টি, বলেন কি বলতে চান? আসলে বাবা, হয়েছে কি, তোমার আম্মু না হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। তুমি কোথায় আছো? তাড়াতাড়ি বাসায় এসে পড়ো, তোমার আম্মুকে হসপিটালে নিয়ে যেতে হবে। কি বলছেন এসব আপনি? কেমন করে হলো? আর কি হয়েছে আম্মুর? আসলে আমি ঠিক জানি না, হঠাৎ করে তোমার আম্মু অজ্ঞান হয়ে যায়। তুমি যেখানে আছো তাড়াতাড়ি বাসায় চলে আসো,
আমি আন্টির এমন কথা শুনে আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারলাম না। তখন পাশ থেকে মায়া আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে রে প্রিন্স? তুই তো হাঁপাইতে গেছিস কেন? আর আবার কি হয়েছে রে? তখন আমি মায়াকে সবকিছু খুলে বললাম। সবকিছু শুনে মায়া আমাকে বলতে শুরু করলো। তাড়াতাড়ি চল, আমিও যাবো তোর সাথে। তারপর আমি আর মায়া বাসার দিকে রওনা হলাম। বাসায় গিয়ে আমাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে গেলাম। আমার অনেক টেনশন হচ্ছে, আর এদিকে মায়া আমাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু কারো সান্ত্বনাতেই যেন আমি শান্ত হতে পারছি না। কেননা মাকে আমি অনেক ভালোবাসি। মাকে ছাড়া আমি অন্য কিছু কল্পনাও করতে পারি না। প্রায় 2 ঘন্টা পর ডাক্তার সকল কিছু চেক আপ করে আমাকে চেম্বারে যেতে বললো। তারপর আমি ডক্টরের চেম্বারে গেলাম। তখন আমি ডক্টরকে বললাম, ডক্টর, কি হয়েছে আমার আম্মুর? প্লিজ ডক্টর, চুপ করে থাকবেন না, কি হয়েছে বলুন। আরে বাবা, এত হাইপার হচ্ছেন কেন? তোমার আম্মুর কিছুই হয়নি। আসলে তোমার আম্মুর প্রেশারটা একটু বেড়ে গিয়েছিল, তাই তোমার আম্মু অজ্ঞান হয়ে গিয়েছে। আমি তোমাকে ওষুধ লিখে দিচ্ছি, এগুলো ঠিক মতো তোমার আম্মুকে খাওয়াবে, তাহলেই দেখবে আল্লাহর রহমতে তোমার আম্মু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে ডক্টর, আর আপনাকে অনেক ধন্যবাদ। আর এভাবেই দেখতে দেখতে অনেকদিন পার হয়ে গেল, আর আম্মু আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল। এ কয়দিন আমি কারোর সাথে কোনো যোগাযোগ করিনি, এমনকি মায়া ম্যামের সাথেও না। তো হঠাৎ একদিন মায়া ম্যাম আমাকে দেখতে এলো। কি রে, কেমন আছিস? তোর তো আর কোনো খোঁজ খবরই নেই। আর আবার এখন কেমন আছে রে? সব ঠিকঠাক তো? এই তো আলহামদুলিল্লাহ, সব কিছু ঠিকঠাক আছে। আর আম্মু আম্মু এখন অনেক ভালো আছে। আর তুমি বলো, তোমার কি অবস্থা? তুমি কেমন আছো? সব ঠিকঠাক তো? এই তো, আমিও ভালো আছি, আর সবকিছু ঠিকঠাকই আছে। ও আচ্ছা আচ্ছা, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বল, কি কথা বলবি? আর এতে পারমিশন নেওয়ার কিছু নেই, বলে ফেল কি বলবি। আরে না, তেমন কিছু না, তারপরও তোমার থেকে পারমিশন নিয়ে নিলাম। আসলে আমি বলতে চাইছিলাম, তুমি যেন ওই দিন আমাকে কি বলতে চেয়েছিলে, কিন্তু আমার অসুস্থতার কারণে আমি তোমার কথা না শুনে চলে এসেছিলাম। আর তুমি চাইলে এখন আমাকে বলতে পারো যে তুমি ওই দিন কি বলতে চেয়েছিলে। আরে ওই কথা, আসলে সব কথা সব জায়গায় বলা যায় না। তুই তাহলে এক কাজ করিস, বিকালবেলা পার্কে চলে আসিস, আমি তোর সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো। তারপর মায়াপুর সাথে কিছুক্ষণ কথা বললাম, আই মিন ম্যাম। তারপর মায়া তার বাসায় চলে গেল। মায়া চলে যাওয়ার পর আমার ভেতর আবারও সেই অস্থিরতাটা শুরু হতে লাগলো। আর আমি শুধু বারবার চিন্তা করতে লাগলাম যে মায়াপুর কি এমন বলবে। এভাবে দেখতে দেখতে অনেক সময় পার হয়ে গেল। তারপর ফ্রেশ হয়ে বিকেলের দিকে রওনা দিলাম পার্কের উদ্দেশ্যে। পার্কে গিয়ে দেখতে পারলাম আজকেও মায়াপু আমার জন্য অপেক্ষা করছে। আমি মায়াপুর কাছে যেতেই মায়াপু আমাকে বলতে শুরু করলো, কি ব্যাপার প্রিন্স, তোর আসতে দেরি হলো কেন রে? সে কখন থেকে তোর জন্য বসে আছি আমি। আরে আমি কি জানতাম নাকি তুমি এত আগে এখানে এসে বসে থাকবে? আর যা বলার একটু তাড়াতাড়ি বলো, আম্মুকে বাসায় একা রেখে এসেছি, আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আমার এই কথা শুনে মায়া বলতে শুরু করলো, আচ্ছা প্রিন্স, তোকে একটা কথা জিজ্ঞেস করি, সত্যি সত্যি বলবি তো? যদি মিথ্যে বলিস তাহলে তোর খবর আছে। আরে কি এমন কথা যে তুমি এইভাবে বলছো? আর আমি কি তোমার সাথে কখনো মিথ্যা কথা বলেছি? হয়তো তোমার সাথে একটু একটু দুষ্টুমি করি, তাই বলে কি আমি তোমার সাথে মিথ্যা কথা বলি? আরে না, তা না, আসলে আমি বলতে চাইছি, রিয়া যে কথাটা বলেছিল সে কথাটা কি সত্যি? আমি না জানার ভান করে বললাম, রিয়া তোমাকে কি বলেছে সেটা তো আগে বলবে। আর রিয়া তোমাকে কি বলছে সেটা আমি জানবো কি করে? আমায় কি বলেছে তাই না? নাটক করো তুমি তাই না? রিয়া আমাকে বলেছে যে তুই নাকি আমাকে ভালোবাসিস, এই কথাটা কি সত্যি? আসলে না, মানে আসলে মায়ের এমন কথা শুনে আমি থতমত খেয়ে গেলাম। এখন আমি মায়াকে কি বলবো বুঝতে পারছি না। আমার এমন আমতা আমতা করা দেখে মায়া বলতে শুরু করলো, কি রে, কি হলো? আমতা আমতা করছিস কেন? সত্যি করে বল, এই কথাটা কি সত্যি? তারপর আমি চোখ বন্ধ করে বলতে শুরু করলাম, জানি না তোমার মাঝে কি এমন আছে, কিন্তু আমি বারবার তোমার ওই চোখের মায়ে হারিয়ে যাই। তোমার এই ঠোঁটের হাসিতে আমি মুগ্ধ হয়ে যাই। তোমার প্রতিটি কথা যদি আমি না শুনি তাহলে আমার পৃথিবী যেন ওলট পালট হয়ে যায়। এক কথায় বলতে গেলে তুমি আমার পৃথিবী, তুমি আমার সব। আর সত্যি কথা বলতে, হ্যাঁ সত্যি যে আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমার এমন কথা শুনে মায়া বলতে শুরু করলো, কি বলছিস কি তুই এসব? তোর কি মাথা টাথা ঠিক আছে? তুই সম্পর্কে আমার ভাগ্নে হোস, আর তারপরেও কিনা তুই আমার সিনিয়র।
মানে আমি দোষ দিই, এটা হয় না। আর সমাজ কখনো এই ব্যাপারটা মেনে নেবে না। প্লিজ তুই আমাকে ভুলে যা। আসলে মূলত আমি ওকে চেক করার জন্যই এই কথাগুলো বললাম, যে ও সত্যি সত্যি আমাকে ভালোবাসে কিনা, আমার সাথে ও ফান করছে নাকি। তারপর ও বলতে শুরু করলো, দেখো, কে কি বললো বা বলবে সেটা দেখার বিষয় আমার না। আর আমি তোমার নিজের ভাগিনা হই না, বুঝতে পেরেছো? আর সিনিয়র হয়েছে তো কি হয়েছে বলি? আর সবাই কি সিনিয়র জুনিয়র প্রেম করে না? হ্যাঁ, কই তাদের বেলাতে সমাজ আছে না? তাহলে তুমি কেন এগুলো বলছো? হ্যাঁ, দেখ আমি তোকে এই জন্যই বলেছি যে তুই এখনো আনম্যাচিউর, আর তুই এই সকল বিষয়ে যেমন করে দেখছিস আমি কিন্তু ঠিক তেমন করে দেখছি না। তোর কাছে সহজ হলেও আমার কাছে বিষয়টা অনেক কঠিন, কেননা আমি একটা মেয়ে। তুই হাজার দোষ দিলেও বা করলেও তোর দিকে কেউ আঙ্গুল তুলবে না, আর আঙ্গুল তুললেও তোর খুব বেশি একটা ক্ষতি হবে না। কিন্তু আমি একটা মেয়ে, এই জন্যই আমি এত সব ভেবেচিন্তেই বলছি, কেননা আমার দিকে যদি কেউ আঙ্গুল তুলে তাহলে বিষয়টা অনেক দূরে এগিয়ে যাবে, আর সেটা তুইও ভালো করেই জানিস। তাই আমি তোকে সব দিকটা ভেবে তারপরেই তোকে এইসব কথা বলছি। এখন তুই ভেবে দেখ। দেখো, আমার এত কিছু ভাবার সময় নেই। আমি তোমাকে ভালোবাসি, এটাই ফাইনাল। কে কি বললো, কি ভাবলো, কে কি মনে করলো, তাতে আমার আসে যায় না। আমার শুধু একটা কথা, যে তুমি আমাকে ভালোবাসো কিনা। যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে কারো কথাই আমার কাছে আসে যায় না। আরে বাহ, তুই কবে এত বড় হয়ে গেলি রে? সেদিন কেউ দেখলাম যে তুই ছোট রয়েছিস, সবার সাথে দুষ্টুমি করছিস, ফাজিলের হাড্ডি। আর সেই ছেলেটা কিনা এখন একটা ম্যাচিউর হয়ে গেছিস। তুই তো আমাকে ইমপ্রেস করে ফেললি রে। দেখো, আমি কি ছিলাম বা এখন কি আছি সেটা ম্যাটার করে না। আমার কাছে এটাই ম্যাটার করে যে তুমি আমাকে ভালোবাসো কিনা। যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমি কারো পরোয়া করি না। আশা করি তুমি আমার কথাটা খুব ভালো করেই বুঝতে পেরেছো। আসলে সত্যি কথা বলতে আমিও তোকে ভালোবাসি, আর সেটা অনেক আগে থেকেই। আমি তো দুষ্টুমি আর ফাজলামিগিরির জন্যই তোকে ভালোবাসি। আসলে তোর এই আমার সাথে দুষ্টুমি করা, ফাজলামো করা, এগুলো দেখতে 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 যে কখন যে আমি তোকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। কি বললে তুমি? তুমি আমাকে ভালোবাসো? তুমি সত্যি বলছো তো? প্লিজ আমার সাথে মজা করিও না, সত্যি করে বলো যে তুমি আমাকে ভালোবাসো। আরে হাদারাম, আমি আসলেই সত্যি বলতে তোকে অনেক বেশি ভালোবাসি। এতটা ভালোবাসি যে এই সমাজ কেন, আমার পরিবারের কেউ আমাকে, আমি তোয়াক্কা করি না কাউকে। মায়ার এমন কথা শুনে আমি ওকে জড়িয়ে ধরলাম। অনেকক্ষণ জড়িয়ে ধরে থাকার পর আমিও ওকে বলতে শুরু করলাম, আচ্ছা সবই বুঝলাম যে তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু তারপরে একটা কথা। কি কথা বল? তোর সব কথা শুনতেই আমি রাজি আছি। আসলে কথাটা হলো যে তুমি যে আমাকে এতটা ভালোবাসো, তারপরে কেন তুমি আমাকে এতদিন বলনি? আর একটু আগের কথাগুলোর মানে কি ছিল? কেনই বা বললে তাহলে সে কথাগুলো? আসলে সত্যি কথা বলতে তুই তো খুব ভালো করেই জানিস মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। আমার দিকেও ঠিক তেমনটাই হয়েছে। আমি শুধু অপেক্ষা করছিলাম যে তুই কবে বা কখন আমাকে বলবি যে তুই আমাকে ভালোবাসিস। কিন্তু তুই তো একটা হাঁদারাম, ছাগলের 3 নাম্বার বাচ্চা। তোকে আমি এত বোঝাতে ট্রাই করছি যে আমি তোকে ভালোবাসি, কিন্তু তুই তো তা বুঝতেছিস কি না। আর আগের কথাগুলো বলার কারণ হচ্ছে তোকে বাজিয়ে দেখা যে তুই সত্যি আমাকে ভালোবাসিস কিনা। এটাই ছিল আমার আসল কাহিনী। ও মা, তার মানে তোমার মনে মনে এই ছিল আর আমি কিছুই জানতাম না? ধুর, এটা কোনো কথা হলো? আগে যদি জানতাম তাহলে এতক্ষণে কত কিছুই না হয়ে যেত। এত কিছু হয়েছে তো মানে কি বোঝাতে চাচ্ছিস তুই? হ্যাঁ, যদি উল্টোপাল্টা কথা মাথায় আনিস তাহলে মেরে তোর হাত পা আমি ভেঙে দেবো। এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। তুমি কিন্তু আমার সাথে গোন্ডামি করছো। আমি বলতে চেয়েছি যে এইটা যদি আগে জানতে পারতাম যে তুমি আমাকে ভালোবাসো, তাহলে হয়তো বা এতদিনে আমাদের বিয়েটা হয়ে যেত। আর তারপরে তো কি হতো সেটা নাইবা বলি। ওরে হারামি, তার মানে তোর মনে মনে এইসব চলে? তবে রে দাঁড়া, আজকে তোর খবর আছে। এইভাবে আমরা অনেকক্ষণ দৌড়াদৌড়ি করলাম আর মজা করলাম। তারপর যে যার বাসায় চলে গেলাম। আস্তে আস্তে আমাদের ভালোবাসাটা দিনকে দিন আরো গভীর হচ্ছিল। মায়া আমাকে দিন দিন অনেক ভালোবাসা শুরু করেছিল, আর আমিও মায়াকে অনেক ভালোবাসা শুরু করে দিয়েছিলাম। কিন্তু আমাদের ভালোবাসার মাঝখানে এমন দুজন মানুষের আবির্ভাব হয় যাদের কিনা আমাদের ভালোবাসাটা সহ্য হতো না। আর তারা দুজনকে সেটা গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। আমার আর মায়ের ভালোবাসাটা দিনকে দিন গভীর হচ্ছিল, আর মায়ের আম্মু এই বিষয়টা যেন সহ্য হচ্ছিল না। মায়ের আম্মু আস্তে আস্তে বুঝতে পেরেছিল যে মায়ের সাথে হয়তো আমার কিছু আছে। তাই একদিন মায়ের আম্মু আমাকে তার সাথে একলা দেখা করতে বলে।
আর আমিও মায়ের আম্মুর সাথে সরাসরি দেখা করতে চাই। তখন মায়ের আম্মু আমাকে বলতে শুরু করে, প্রিন্স, আমি তোমাকে একটা কথা বলতে চাই। জানি না কথাটা তুমি কিভাবে নেবে, কিন্তু আমি চাইবো তুমি আমাকে ফিরিয়ে দেবে না। আরে কি এমন কথা যে আপনি আমাকে এভাবে বলছেন? আগে আপনি বলেনই না কেমন কথা, তারপর না হয় আমি ভেবে দেখব যে আমি কি করব। আসলে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, তোমার আর মায়ের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? কোন সম্পর্কে কথা বলছেন আমি ঠিক বুঝতে পারলাম না, আপনি একটু ক্লিয়ার করে বলবেন? যদিও তার কথাটা আমি কিছুটা হলে বুঝতে পেরেছি, তারপরে পুরোপুরি ক্লিয়ার হওয়ার জন্য তাকে এই কথাটা বললাম। তখন সে বলতে শুরু করলো, দেখো প্রিন্স, তুমি খুব ভালো করে জানো যে আমি কোন কথাটা বলছি। তারপরও আমি তোমাকে বলছি, তোমার আর মায়ের মধ্যে কি প্রেম ভালোবাসার সম্পর্ক আছে? যা বলবে সত্যি সত্যি বলবে, আমার সাথে মিথ্যা কথা বলবে না। তখন আমি বুঝতে পারলাম যে এখনো সত্যিটা লুকিয়ে কোনো লাভ নেই। সে বুঝে গেছে, তাই আমি তখন বলতে শুরু করলাম, হ্যাঁ, আপনারা যেটা সন্দেহ করছেন একদম আপনার সন্দেহ রাইট। আমি মায়াকে ভালোবাসি আর মায়াও আমাকে ভালোবাসে। দেখো বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই, প্লিজ আমার কথাটা তুমি ফেলে দিও না। দেখেন, কথাটা যদি হয় মায়ের রিলেটেড যে মায়াকে ছেড়ে দিতে হবে, তাহলে আই এম সরি, আমি মায়াকে ছাড়তে পারবো না, কেননা আমি মায়াকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। দেখো বাবা, এটা হয় না। তুমি বুঝতে চাইছো না কেন? মায়া আর তোমার মধ্যে বয়সের ডিফারেন্স আছেই, সাথে তুমি ওর ভাগ্নি হও। সেটা যেমন করেই হোক না কেন, এতদিন ধরেই তোমাদের মাঝে খালা ভাগ্নির সম্পর্ক ছিল, আর এখন কিনা সেটা পুরো পাল্টে দিয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক, আবার এর পরে হবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক। বিষয়টা সমাজ ভালো চোখে দেখবে না। তুমি একটু বোঝার ট্রাই করো। আর আমাদেরও মান সম্মানের একটা ব্যাপার আছে, প্লিজ আমাকে তুমি ফিরিয়ে দিও না। তখন আমি বলতে শুরু করলাম, দেখেন, এইটা নিয়ে আমার আর মায়ের কোনো মাথা ব্যথা নেই, আর সমাজ কি ভাববে সেটা আমাদের দেখার কোনো প্রয়োজন বোধ করছি না। আর আপনাকে রিকোয়েস্ট করছি, আমি আপনার এই কথা রাখতে পারছি না। তারপর আমি ওইখান থেকে চলে আসলাম, আর সে পরবর্তীতে মায়াকে পুরো বিষয়টা জানায়। তখন মায়া ওর আম্মুকে বলে, মা, তুমি খুব ভালো করেই জানো আমি যেটা চাই সেটা যে করেই হোক নিজের করে নিই। আর আমার প্রিন্সকে চাই মানে চাই। আর তুমি যদি আমাদের মাঝে বাধা হয়ে আসো, তাহলে আমি ভুলে যাব যে তুমি আমার মা। তাই আমি তোমাকে রিকোয়েস্ট করছি আমার আর প্রিন্সের মাঝে না আসার জন্য। তুই এইসব কি বলছিস? তোর কি মাথা ঠিক আছে? এগুলো কেমন করে যায় বল? সমাজ এগুলো কখনো মেনে নিবে না। তুই বুঝতে পারছিস না কেন? দেখো মা, আমার এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমি যেটা ডিসাইড করেছি সেটাই হবে। আর তুমি যদি আমার পথের কাটা হয়ে সামনে দাঁড়াও, তাহলে আমি তোমাকে উপড়ে ফেলবো। এটা তুমি ভালো করে মাথায় ঢুকিয়ে নিও। আর তুমি আমার লাইফ নিয়ে ভাবনাটা বন্ধ করে দাও। আমি নেক্সট টাইম থেকেও এই বিষয় নিয়ে তোমার সাথে কোনো কথা বলতে চাই না। মায়ের আম্মু মায়ের এমন কথা শুনে আর কিছু বলল না, কেননা সে বুঝতে পেরে গিয়েছিল যে মায়েকে কিছু বলে আর কোনো লাভ হবে না। তাই মায়ের আম্মু মনে মনে ডিসাইড করতে লাগলো সে এমন কোনো একটা কিছু করবে যাতে করে সাপও মরে আর লাঠিও না ভাঙে। আর ওইদিকে মায়া তার আম্মুর সাথে যা যা করেছে সব আমাকে বলল। সব শুনে আমি মায়াকে বললাম, মায়া, তুমি কাজটা মোটেও ঠিক করোনি। সে তোমার আম্মু হয় আর সে তোমার ভালোই চায়, বিধায় এই কথা বলেছিল। আর তুমি কিনা তোমার আম্মুর সাথে খারাপ ব্যবহার করেছো, এটা কিন্তু ঠিক না। তখন মায়া আমাকে বলতে শুরু করলো, কি করবো বলো? এমন কথা শুনে আমার মাথা ঠিক ছিল না, তাই তো কি বলে ফেলেছি আমি নিজেও জানি না। বুঝতে পেরেছি, তুমি এক কাজ করো, তোমার আম্মুর মাথা যখন ঠান্ডা হবে তুমি গিয়ে তোমার আম্মুকে সরি বলে দেবে, ঠিক আছে? ঠিক আছে শোনো, আই লাভ ইউ শোনো। লাভ ইউ টু বেবি। আচ্ছা থাকো তাহলে, আর তোমার আম্মুকে কিন্তু মনে করে সরি বলে দিও, কথাটা যেন মাথায় থাকে। আচ্ছা ঠিক আছে বাবু, তুমি যা বলবে তাই হবে। আমি আমার আম্মুকে সরি বলে দেবো। এরপর আমার কথা অনুযায়ী মায়া তার আম্মুকে সরি বলে, আর মায়ার আম্মু মায়ের সামনে ভালো মায়েদের মতো ব্যবহার করতে লাগে। আর এতে করে মায়া বুঝতেই পারে না যে তার সাথে কি হতে চলেছে, কারণ এটাই যে ছিল মায়ের আম্মুর আসল প্ল্যান। এইদিকে আমাদের ভালোবাসাটা যথারীতি সবকিছু ঠিকঠাকই ছিল। সকল বিপত্তি ঘটলো যখন মায়ের কাজিন তার বাসায় আসলো, আর মায়ের কাজিনকে বাসায় এনেছিল মায়ের আম্মু, যাতে করে মায়ের কাজিনকে দিয়ে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে। মায়ের কাজিন মায়াদের বাসায় আসার পর থেকে আমার
ফোন ধরা অফ করে দিয়েছিল। আর সব সময় মায়ের ফোনটা বিজি বলতো। প্রথম প্রথম মায়াকে জিজ্ঞেস করলে বলতো, কি বলছো এসব তুমি? আমার ফোন বিজি থাকবে কেন? তুই কি আমাকে সন্দেহ করছো? আরে ধুর, কি সব যাতা বলছো? আমি তোমাকে সন্দেহ করব কেন? হ্যাঁ, আমি কালকে রাতে তোমাকে ফোন দিয়েছিলাম, তখন দেখলাম তোমার ফোনে ফোন যাচ্ছে না, বারবার শুধু বিজি বলছে। তাই তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি কার সাথে কথা বলছিলে। তাহলে সত্যি বলতে আমি কিছুই জানি না। আর কাল রাতে তো আমি আগেই ঘুমিয়ে পড়েছিলাম, আর আমার ফোনটা তো ছিল আমার কাজিন রাফির কাছে। হয়তো ও কিছু করেছিল বা কারোর সাথে কথা বলছিল। কি বলছো তুমি এসব? তোমার কাজিন রাফি মানে তোমার খালাতো ভাই, তাই না? আরও তোমাদের বাসা শেষে তুমি তো আমাকে একবার বললেও না। আরে আমার মনে ছিল না, কি করে বলবো বলো? এখন তো বলছি, তাই না? প্লিজ বাবু, রাগ করিও না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আচ্ছা, তুমি কি আজকে ফ্রি আছো? যদি ফ্রি থাকো তাহলে বলো, আমরা দুজন আজকে কোথা থেকে ঘুরে আসি। আসলে না বাবু, আজকে আমি ফ্রি নাই, কেননা রাফি লন্ডন থেকে এসেছে, ওকে একটু সময় দিতে হবে। আর ও বলেছে ও নাকি আজকে শহরটা ঘুরে দেখতে চায়। প্লিজ বাবু, তুমি কিছু মনে করিও না, প্লিজ প্লিজ। মায়া, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তোমার কাছে কি আমার কোনো দামই নেই? আমার থেকে কি তোমার কাজিনে বেশি হয়ে গেল? দেখো প্লিজ, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি কিন্তু তোমাকে একবারও বলিনি যে তোমার থেকে আমার কাছে আমার খালাতো ভাই বেশি কিছু। তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো, দোষটা কিন্তু তোমার, আমার না। আরে বাহ, এখন দেখে তুমি আমাকে কোনটা ভুল কোনটা দোষ এটা বোঝাতেও শিখে গেছো। আচ্ছা যাই হোক, আমি এই বিষয় নিয়ে তোমার সাথে আর কথা বলতে চাই না। বাই। প্লিজ শোনো শোনো আমার কথা, প্লিজ রাগ করো না। আমি তোমাকে রাগের মাথায় এই কথাগুলো বলে ফেলেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি তুমি যা বলবে আমি তাই শুনবো, প্লিজ তা আমাকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে। তারপর আর কি, এইভাবে আমাদের ভালোবাসা খুব ভালোই চলছিল। কিন্তু মাঝখানে ওই রাফির বাচ্চা আমাদের দুজনের কাটা হয়ে আসছিল। কিন্তু আমের মায়া সেটাকে উপেক্ষা করে আমাদের ভালোবাসাটা প্রতিনিয়ত কন্টিনিউ করছিলাম। কিন্তু হঠাৎ আমাদের জীবনে এমন একটা দিন আসলো যে দিনটা আমাদের দুজনকেই পুরো আলাদা করে দিল। আর সেই দিনটা হলো আমার জন্মদিনের দিন। আর কি হয়েছিল চলেন আপনাদেরকে খুলে বলছি। আসলে আমার জন্মদিনের দিন আমি একটা পার্টি অ্যারেঞ্জ করি। আর সেখানে রাফি থেকে শুরু করে মায়ের আম্মু আব্বু সবাই এসেছিল পার্টিতে। আর মায়ের সাথে আমিও খুনসুটি আর মজা করছিলাম। যখন আমি কেক কাটবো তখন আমার পাশে তাকিয়ে দেখি আমার পাশে মায়া নেই। তখন আমি মায়ের আম্মুকে জিজ্ঞেস করি, আচ্ছা মায়া কোথায়? তখন মায়ের আম্মু আমাকে যে কথা বলে সেটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তখন মায়ের আম্মু আমাকে বলে, দেখো বাবা, আমি তোমাকে অনেক দিন ধরে চাইছি একটা সত্য কথা বলবো, কিন্তু আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না, এজন্য আমি তোমাকে বলতে পারিনি। কি এমন কথা যে আপনি বলতে পারেননি? আর সত্যি হলে আমি বিশ্বাসই বা করবো না কেন? আপনি বলেন, সমস্যা নেই। চিন্তা করো না, আজকে আমি সকল প্রমাণ নিয়ে এসেছি। আর আজকে প্রমাণও করে দেব যে আমি যে কথাটা তোমাকে বলবো সেটা কতটা মিথ্যা না পুরাই সত্যি। আচ্ছা ঠিক আছে, কি এমন সত্যি কথা বলবেন বলেন দেখি। তারপর মায়ের আম্মু বলতে শুরু করলো, আসলে আমার মেয়ে তোমাকে ভালোবাসে না, আমার মেয়ে ভালোবাসে রাফিকে। কি বলছেন কি এগুলো আপনি? আপনার কি মাথা ঠিক আছে? আপনার কাছে কি প্রমাণ আছে যে মায়া আমাকে ভালোবাসে না, রাফিকে ভালোবাসে? তোমাকে তো আমি বললামই যে আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। কি দেখতে চাও প্রমাণ? অবশ্যই, কেন নয়, আপনি দেখান আপনার প্রমাণ। তারপর মায়ের আম্মু যে প্রমাণটা দেখালো এটা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। আর সেটা হলো, এই যে দেখো, ছবিগুলো দেখে দেন আমাকে জানাও যে আমি তোমাকে মিথ্যা বলছি কিনা। আসলে ছবিতে আমি দেখতে পাচ্ছিলাম মায়া রাফিকে জড়িয়ে ধরে আছে আর রাফি মায়াকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে আমার মাথা পুরো গরম হয়ে গেল। তারপর মায়ের আম্মু আরো বলতে লাগলো, দাঁড়াও, তোমাকে আরেকটা প্রমাণ দিচ্ছি, চলো আমার সাথে। কোথায় যাব আমি? আর আমাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন আপনি? আর কি বা প্রমাণ আছে আপনার কাছে? তখন মায়ের আম্মু আমাকে বলতে শুরু করলো, আরে চলোই না আমার সাথে, আজকে তোমাকে হাতে নাতে আমি প্রমাণ দেখাবো। তখন মায়ের আম্মু আমাকে ছাদে নিয়ে গেল। আর ছাদে গিয়ে দেখতে পেলাম যে মায়া আর রাফি একে অপরকে কিস করছে। এটা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি তখন মায়াকে চিল্লিয়ে একটা ডাক দিয়ে উঠলাম। তখন মায়া থতমত খেয়ে আমার দিকে তাকিয়ে বলতে শুরু করলো,
কি হয়েছে প্রিন্স, তুমি এভাবে চিল্লাচ্ছ কেন? আর কি হয়েছে? তোমাকে এমন দেখা যাচ্ছে কেন? কি হয়েছে বলো আমাকে। আরে বাহ, এত কিছুর পরে তুই কিভাবে নাটক করতে পারিস? হ্যাঁ, তোর কি লজ্জা বলতে কিছুই নেই? তখন মায়া আমাকে বলতে শুরু করলো, কি করেছি আমি? আর তুমি কিসের কথা বলছো? প্লিজ সোজাসুজি কথাটা বলো, আমি কিছুই বুঝতে পারছি না। আরে বাহ, নারী কি সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য তো নারী সেরা রে। আর এই ছবিগুলো দেখ। তখন আমি মায়ের হাতে ওই ছবিগুলো দিলাম, আর ছবিগুলো দেখে মায়া আমাকে বলতে লাগলো, এই ছবিগুলো তুমি কোথায় পেলে? কেন, তোর ভানটা ফাঁস হয়ে গেছে দেখে কি তুই কষ্ট পাচ্ছিস? হ্যাঁ, আর এটা দেখার পরে কি তুই বলবি যে তুই আমাকে ভালোবাসিস? তুই আমাকে ঠকাসনি, বল? দেখো প্রিন্স, সবকিছু না জেনে না শুনে আমাকে ভুল বোঝো না। এই ছবিগুলো একদমই ঠিক না। আর আমি এটা মানছি যে আমি রাফি ভাইয়াকে জড়িয়ে ধরেছিলাম, আর সেটা আবেগের বশে। কেননা অনেক বছর পর রাফি ভাইয়াকে আমি দেখতে পাই, আর তাই আবেগের বশে তাকে আমি জড়িয়ে ধরেছিলাম। এই ছবিগুলো নিয়ে তোমাকে কেউ ভুল বুঝাচ্ছে। প্লিজ আমার কথাগুলো শোনো। আগে তুমি ঠান্ডা হও, তারপর আমার কথাগুলো শোনো। আর কত নাটক করবি তুই? তোর নাটক দেখে আমি ক্লান্ত হয়ে গেছি। এখন আর তো তোর নাটক আমি নিতে পারতেছি না। আরে তুই আমাকে বলে দিলেই তো পারতি যে এখন আর আমাকে তোর ভালো লাগছে না, তাহলে তো আমি তোর লাইফ থেকে চলে যেতাম। এইভাবে আমাকে ঠকানোর মানেটা কি ছিল বল? দেখো প্লিজ, আমি বারবার তোমাকে বলছি যে এগুলো সব ভুল। তুমি তুমি ঠান্ডা মাথায় আমার কথাটা বোঝো। আর কি বুঝবো? হ্যাঁ হ্যাঁ, আর কি বোঝার বাকি আছে আমার? হ্যাঁ, কি বোঝাতে চাচ্ছিস তুই? আমার এখন তোর সাথে কথা বলতে ঘৃণা হচ্ছে। কি করে পারলি তুই এমন করতে? প্রিন্স, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুমি কিন্তু আমার আমার বড় কথা না শুনে আমাকে ভুল বুঝছো। আমাকে কথা বলার কোনো সুযোগই দিচ্ছ না তুমি। আর কিসের সুযোগ দেবো তোকে আমি? আমার যা দেখার আমি তো দেখেই নিয়েছি। আর সবই মানলাম যে তুই রাফিকে আবেগের বসে জড়িয়ে ধরেছিলি, কিন্তু আজকে যেটা করলি এইটাও কি তোর আবেগ ছিল বল? আর কত নাটক করবি তুই? আজকে আবার কি করেছি আমি? তুমি কি বোঝাতে চাচ্ছ আমাকে একটু ক্লিয়ার করে বলো তো। আরে বাহ, কচি খোকা, এখন দেখছি কিছুই বোঝো না। আমি দেখলাম তুই রাফিকে কিস করছিস, এখন বল এটাও মিথ্যে? তখন মায়া আমার গলায় একটা থাপ্পড় মেরে দিয়ে বলতে শুরু করলো, খুব বার পেরে গেছিস তাই না? মুখে যা আসে তাই নয় বলে দিচ্ছিস। একটা বারও কি আমার কথা শুনতে প্রয়োজন মনে করেছিস? আর তোর সাহস কি করে হয় আমার ক্যারেক্টার নিয়ে কথা বলার? আর আমি রাফিকে কিস করেছি মানে তুই কি বোঝাতে চাচ্ছিস? আমি তোকে কিছুই বোঝাতে চাচ্ছি না, আমি শুধু তোকে এটাই বলতে চাচ্ছি যে আজকের পর থেকে তোর সাথে আমার আর কোনো কথা নেই। আজকের পর থেকে আমাদের দুজনের ব্রেকআপ। আর ভালো থাকবে, বাই। প্লিজ প্রিন্স, আমার কথাটা শোনো। প্লিজ আমার কথাটা একবার শোনো, তারপর তুমি আমাকে যে শাস্তি দিবে আমি মাথা পেতে নেব। প্লিজ আমার কথাটা শোনো। আমি আর মায়ের কোনো কথা না শুনে আমার মতো আমি চলে আসলাম। আর এরপর থেকে মায়ের সাথে আবার সকল যোগাযোগ বন্ধ করে দেয়। এমনকি মায়া আমার সাথে অনেকবার কথা বলতে চেয়েছিল, কিন্তু আমি ওর সাথে কোনো কথা বলিনি। ও যখনই আমার সাথে কথা বলতে আসতো আমি তখনই ওই জায়গা থেকে চলে যেতাম। এভাবে মায়া আস্তে আস্তে নিজেকে শক্ত করে নেয়। সে ডিসাইড করে যে আমাকে বিশ্বাসই করে না, আমার কথাই শুনতে চায় না, আমাকে প্রতিনিয়ত অপমান করে চলে, তাকে আমি আর কি বোঝাবো? কি বোঝানোর বাকি আছে আমার? এখন থেকে আমিও আর ওর সাথে কোনো কথা বলবো না, থাকুক ওর মতো। এটাই ছিল আমাদের ফ্ল্যাশব্যাক। তো এবার বর্তমানে আসা যাক। এরপর থেকে মায়াকে দেখলে আমি এড়িয়ে চলি, আর মায়াও আমাকে দেখলে এড়িয়ে চলে। কিন্তু আমরা দুজন দুজনকে এখনো ঠিক আগের মতোই ভালোবাসি। আর আমরা দুজন দুই দিক থেকে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। আমাদের এভাবে তিলে তিলে শেষ হয়ে যাওয়া দেখে মায়ের আম্মু ডিসাইড করে যে আমাকে সেই সকল সত্যি কথাটা বলে দেবে, কিন্তু ভয়ে বলতে পারছে না যে এই কথাটা যদি সে বলে যে সব দোষের মূল সে, তাহলে তো তার মেয়েও এই কথাটা জেনে যাবে। তাই তো সে চাইলেও বলতে পারছে না। আর ওইদিকে মায়া আমাকে ছাড়া ভালো নেই। সে ঠিক মতো খায় না, ঘুমায় না, শুধু রুমের ভেতর বসে বসে কান্না করে। আর তাই হঠাৎ করে মায়া অসুস্থ হয়ে পড়ে, আর ওকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর ও শুধু বারবার আমার কথাই বলছে। আমাকে জানানো হয়, আমাকে জানানোর পর আমি সাফ জানিয়ে দিই যে আমি ওইখানে যেতে পারবো না। তখন ডাক্তার মায়ের আম্মাকে বলতে শুরু করে, দেখেন, মায়ের অবস্থা খুব একটা ভালো নেই। ও যার কথা বলছে তাকে শীঘ্রই এখানে নিয়ে আসুন, না হলে ওকে বাঁচানো যাবে না। তারপর ডাক্তার এমন কথা শুনে মায়ের মা ডিসাইড করে যে সে আর চুপ থাকবে না, সে সত্যিটা আমাকে বলে দেবে। তাই সে সরাসরি আমার কাছে ছুটে আসে, আর এসে আমাকে বলতে শুরু করে, বাবা, আমাকে মাফ করে দাও। আমি তোমাদের মধ্যেই ভুল বোঝাবুঝি তৈরি করে দিয়েছি। তুমি ওই দিন যা দেখেছিলে সব ভুল। কি বলছেন কি আপনি এসব?
আর ওই দিন তো আমি নিজের চোখে দেখেছিলাম যে মায়া রাফিকে, বাকিটিকে তো আপনারা বুঝে নিয়েছেন। মায়ার আম্মুর সামনে তো আর ও কথাটা বলা যায় না, তাই না? তখন মায়ার আম্মু বলতে শুরু করলো, আসলে বাবা, তুমি ওই দিন যা দেখেছিলে সব সাজানোর নাটক ছিল, আর সব প্ল্যান করেছিলাম আমি তোমার থেকে মায়াকে দূরে সরানোর জন্য। আসলে ওই দিন এমন কিছু হয়েছিল না যে তুমি দেখেছিলে। তাহলে চলেন ফ্ল্যাশব্যাকে। আসলে ওই দিন কি হয়েছিল? আসলে মায়ের মা যে ছবিগুলো আমাকে দেখিয়েছিল, সে ছবিগুলো ছিল মায়া যেটা বলেছিল তারই, যে মায়া আবেগের বশে তার ভাইয়াকে মানে তার কাজিনকে জড়িয়ে ধরেছিল। আর সেটা মায়ের মা এমনভাবে ছবি তুলেছিল যে কেউ দেখলে অন্য মাইন্ডে চলে যাবে। আমার সাথে ঠিক এমনটাই হয়েছিল। আর আপনারা হয়তো ভাবছেন যে আসলে কিসের কাহিনীটা কি। একটু ওয়েট করেন, আপনাদের সব বুঝেই বলছি। ওই দিন যা হয়েছিল, আমি কেক কাটার আগ মুহূর্তে রাফি মায়াকে বলে, মায়া, তোমার সাথে আমার কিছু কথা আছে, প্লিজ আমার সাথে একটু ছাদে চলো। কি বলবো ভাইয়া? এখানেই বলো, ছাদে যাওয়ার কি আছে? আর এখন তো কেক কাটবে, পরে গেলে হয় না? আরে জাস্ট একটু কথা আছে, চলো না আমার সাথে, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, চলো। তারপর রাফির সাথে মায়া ছাদে চলে গেল। ছাদে যাওয়ার পর রাফি মায়াকে বলতে শুরু করলো, যে কথা বলার জন্য তোমাকে এইখানে ডাকা, আর সেটা হলো আমি লন্ডন থেকে এসেছিলাম একমাত্র তোমার জন্য, আর এই কথাটা বলার জন্য। কি কথা ভাইয়া? কি এমন কথা যে যার জন্য তুমি লন্ডন থেকে এখানে এসেছো? আসলে মায়া, আমি তোমাকে অনেক 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 ভালোবাসি, আর তাই তো তোমাকে এই কথা বলার জন্য আমি এখানে এসেছি। কিন্তু এখানে এসে আমি যা শুনতে পারলাম তাতে তো আমার মাথা গরম হয়ে গেছিল। প্লিজ মায়া, তুমি সব ভুলে আমার হয়ে যাও। আমি তোমাকে অনেক ভালোবাসবো, অনেক সুখে রাখবো। প্লিজ আমার কথাটা একবার ভেবে দেখো। ভাইয়া দেখেন, এখন কিন্তু অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আপনি খুব ভালো করেই জানেন যে আমি আপনাকে ভালোবাসি না, আমি আপনাকে ভাইয়ের নজরে দেখি। আমি কি তোমাকে বলেছি যে তুমি আমাকে ভাইয়ের নজরে দেখো? আমি তো তোমাকে বলিনি, তাই না? আমি তো তোমাকে সব সময় আমার বউয়ের নজরে দেখেছি। আমি কি আপনাকে বলেছি যে আমাকে বইয়ের নজরে দেখেন? দেখেন ভাইয়া, যেটা হবার নাই সেটা বলে কোনো লাভ নেই। আর আমি প্রিন্সকে আমার নিজের থেকে বেশি ভালোবাসি। প্লিজ ভাইয়া, আমাদের সম্পর্কটা নষ্ট করবেন না। আমরা ভাই বোন আছি, ভাই বোনই থাকি। তোকে ভালোই ভালোই বলছি, তুই রাজি হবি না, তাই না? তুই আমাকে দিয়ে সিন ক্রিয়েট করাস না, তাহলে তোরই কিন্তু বিপদ হবে। দেখেন ভাইয়া, আপনি যদি আর একটা ফালতু কথা বলেছেন তো আমি ভুলে যাব যে আপনি আমার কাজিন। ওরা দুজন এ বিষয় নিয়ে অনেক ঝগড়া করছিল। কিন্তু আমি যখন ছাদে উঠবো তখন মায়ের আম্মু রাফিকে একটা SMS করে। আর SMSটা ছিল এমন যে আমাকে নিয়ে মায়ের আম্মু ছাদে আসে। আর এই SMSটা দেখে রাফি মায়ের চুলের মধ্যে ধরে কিস করতে করতে থাকে। আর আমি এসে ঠিক এই কিসটাই দেখে ফেলি। মূলত এখানে কিন্তু মায়ের কোনো দোষ ছিল না, সব দোষ ছিল মায়ের আম্মুর আর রাফির। এই সকল কথা শুনে আমার মাথা পুরো গরম হয়ে গেল। আমি মায়ের আম্মুকে বলতে শুরু করলাম, আপনার মতো জঘন্য মানুষ আমি আমার পৃথিবীতে আর দুটোও দেখিনি। কি করে করতে পারলেন এটা? আমি তো শুধু ওকে ভালোই বেঁচেছিলাম, আর তো কোনো কিছু না। তারপরে কেন করলেন এটা? কি ক্ষতি করেছিলাম আমরা তো শুধু একে অপরকে ভালোবেসেই ছিলাম, তাছাড়া তো আর কোনো অপরাধ করেছিলাম না। তাহলে কেন করলেন এমনটা? বাবা, আমাকে মাফ করে দাও। আমি সমাজের কথা ভেবে এই বিষয়টাকে মানতে পারতেছিলাম না, তাই তো আমি জঘন্য অপরাধ করে ফেলেছি। প্লিজ বাবা, আমাকে মাফ করে দাও প্লিজ। আমি আর কি করবো ভেবে উঠতে পারছিলাম না। তারপর অনেক চিন্তা করে ডিসাইড করলাম, দোষটা যেহেতু মায়া করেনি, তাহলে আমি কেন শুধু শুধু মায়াকে কষ্ট দেব। তাই আমি ডিসাইড করলাম আমি এখনই মায়ের কাছে যাব। আমার যেমন ভাবা তেমন কাজ। আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে মায়ের কাছে গেলাম। মায়ের কাছে গিয়ে দেখলাম মায়া ছটফট করছে। যখনই ও আমাকে দেখতে পেল তখনই সাথে সাথে আমার বুকে সে কান্না করতে লাগলো, আর আমিও কান্না করতে লাগলাম। তখন মায়া আমাকে বলতে লাগলো, কেন করলে এমনটা? কি দোষ করেছিলাম আমি? বলো, কি দোষ করেছিলাম আমি? আমার সাথে এমন কেন করলে? আমি তো তোমাকে বারবার বোঝাতে চেয়েছিলাম যে এতে আমার কোনো দোষ ছিল না, তারপরে তুমি কেন আমাকে বিশ্বাস করলে না? মায়া, আমাকে মাফ করে দাও। আমি আসলে ওগুলো দেখে অন্ধ হয়ে গিয়েছিলাম, যার জন্য তোমার কথাগুলো আমি বিশ্বাস করতে পারতেছিলাম না। তাই তো আমি ভুলে এমনটা করে ফেলেছি। আমাকে প্লিজ মাফ করে দাও। আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। সত্যি বলছো তো? তুমি আমাকে আর কখনো কষ্ট দেবে না তো? না, এই জীবন থাকতে আমি আর তোমাকে কখনো কষ্ট দেব না। আমার বোঝা হয়ে গেছে যে তুমি আমাকে কতটা ভালোবাসো, আর আমিও বুঝে গেছি যে আমি ছাড়া তুমি অন্য কাউকে জীবনেও তোমার জীবনসাথী করবে না। আর আমি যা দেখেছি সবই আমার ভুল ছিল।
প্লিজ আমাকে তুমি মাফ করে দিও। আমি তোমাকে মাফ করে দিয়েছি। আর তুমি কথা দাও, আমাকে ছেড়ে জীবনেও তুমি কোথাও যাবে না। আর আমি যত ভুলই করি না কেন, আগে তুমি আমার কথাটা শুনবে। কথা দিলাম আমি কোনোদিনও তোমাকে অবিশ্বাস করব না। তারপর মায়াকে অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে ডাক্তার যে মেডিসিনগুলো দিয়েছিল ওগুলো খাওয়ালাম। খাওয়ানোর পর মায়াকে জোর করে খাবার খাওয়ালাম। অর্ধেক ও খেলো, তারপর অর্ধেক আমাকে খেতে বললো। তারপর আমিও খেলাম। তারপর মায়াকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে আমি ওখানেই একটা টুলে বসে রইলাম আর মায়ের দিকে তাকিয়ে রইলাম। এই মেয়েটাকেই কিনা আমি এতদিন ধরে ভুল বুঝে কষ্ট দিয়ে আসলাম, যে কিনা আমাকে ছাড়া কিছুই বোঝে না। সব দোষ আমার। আমি যদি আগে ও সকল কথা শুনতাম তাহলে আমাদের দুজনকে এভাবে কষ্ট পেতে হতো না। সরি মায়া, আমাকে মাফ করে দিও। আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি। এভাবে দেখতে দেখতে মায়া মোটামুটি সুস্থ হয়ে যায়। তারপর মায়াকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। তারপর মায়াকে বাসায় নিয়ে যাওয়া হয়। আর তারপর আমাদের দুই পরিবারের মতামতে আমাদের বিয়েটা হয়ে যায়। আজ আমাদের বাসরাত। আমি ছাদে আবির সাথে দাঁড়িয়ে আছি। আবির আমাকে বলছে, ভাই তুই একটা জিনিসই, শেষমেশ কিনা সিনিয়র কি বিয়ে করে ফেললি। যাই বলিস তাই বলিস, একটু সাবধানে থাকিস ভাই। যেহেতু তোর সিনিয়র, তাই কথায় কথায় যে একটা চর থাপ্পড় দিতে পারে, তাই বলে তুই আবার লাগতে যাস না, পরে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। তখন পাশ থেকে রায়হান বলতে শুরু করলো, আরে ভাই, ওর বউর সিনিয়র আর ওকে মারতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু আমাকে দেখ, আমার বউ তো আর আমি দুজন সেম এজ। তাও দেখ না শালি আমারে কিভাবে মারে। জীবনটা বেদনা রে ভাই, আগে জানলে বিয়েই করতাম না। আর প্রিন্স, তুই সাবধানে থাকিস ভাই। ওই হালা, আমি কি তোদের মতো ভীত নাকি? আর আমার বউ মোটেও আমায় মারবে না, আমাকে শুধু আদর করবে, বুঝতে পেরেছিস? আর তোরা থাক, আমি গেলাম। এই বলে আমি ওদের ওখান থেকে চলে আসলাম। আর ওরা হাসতে লাগলো। আসলে বন্ধু বান্ধবরা এমনই হয়, সবসময় মজা না করলে ওদের যেন পেটের ভাত হজমই হয় না। তারপর আর কি, আমি বাসর ঘরে ঢুকলাম। বাসর ঘরে ঢুকতেই বউ আমার সালাম করতে আসলো। তারপর ওকে আমার বুকে জড়িয়ে নিয়ে বললাম, তোমার স্থান আমার পায়ে নয়, আমার বুকে। তারপর দুজনে নফল নামাজ আদায় করে গল্প করতে বসলাম। তখন হুট করে মায়া আমাকে বলতে শুরু করলো, আরেকটা কথা, আপনারা হয়তো জানেন না যে রায়হান আর রিয়ার বিয়ে হয়ে গেছে। আর রিয়া ওকে এত প্যারা দেয় যে সেটা বলার বাইরে। এজন্য রায়হান তখন ওই কথাটা বলল। আচ্ছা প্রিন্স, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তুমি সত্যি সত্যি বলবা তো? আমি কি তোমাকে কখনো মিথ্যা কথা বলেছি বলো? তুমি যা বলবে আমি সত্যি সত্যি বলবো। তখন মায়া বলতে শুরু করলো, আচ্ছা, আমি যে নির্দোষ এটা তুমি জানলে কি করে? আর কে বলেছে তোমাকে? মায়ের এমন কথা শুনে আমি থতমত খেয়ে গেলাম। আর তখন আমি মায়াকে বললাম, আচ্ছা বাবু, আজকে এই কথাটা না তুললে হয় না। সে যেই হোক তোমার অনেক আপন। আর আমি যদি এই কথাটা বলি তাহলে তুমি তাকে ভুল বুঝতে পারো। প্লিজ অন্যদিন বলবো, আজকে না বলি। না, আমার সত্যিটা জানার খুব দরকার, না হলে যে আমার কিছুই ভালো লাগছে না। আর কি আমার এত বড় ক্ষতি করতে চেয়েছিল? আমাকে খুলে বলো, নাহলে কিন্তু তোমার খবর আছে। মায়া এত করে যখন বলছে তখন আর কি করার, বাধ্য হয়ে মায়াকে বলতেই হলো যে আসল কালপিটটা কে ছিল। এটা শুনে মায়ের চোখে মুখে যেন দাও দাও করে আগুন জ্বলছে। তখন মায়া বলতে শুরু করলো, কি বললে তুমি? আমার মা এটা করেছে? কি করে পারলো সে এমনটা করতে? তার নিজের মেয়ের নামে এত বড় একটা কলঙ্ক দিতে কি করে পারলো সে? আমি তাকে কখনো ক্ষমা করব না। সে আমার লাইফ থেকে আমার ভালোবাসার মানুষটাকে কেড়ে নিতে চেয়েছিল, তাকে আমি কখনোই ক্ষমা করব না, কখনো না। দেখো মায়া, এরকমটা করলে হয় না। তোমার আম্মু তো নিজের ভুল বুঝতে পেরেছে, তাই না? আর সে তো আমার কাছে মাপও চেয়েছে। আর কোনো মা বাবাই চায় না যে তার মেয়ে সুখে থাকুক, ভালো থাকুক। তোমার মা বাবা তো সেটাই চেয়েছে। আর তোমার মা হয়তো ভুল পথে হেঁটেছিল, আর সে তো তার ভুল বুঝতে পেরেছে, তাই না? আমাদেরকে উচিত না তাকে ক্ষমা করে দেওয়া? প্লিজ আমার কথাটা বোঝো, রাগ করো না। তারপরও আমি তাকে কি করে ক্ষমা করব বলো? সে আমার সাথে এত বড় একটা জঘন্য কাজ করতে পারে ভেবেছো? আমি তাকে ক্ষমা, আমি পারবো না। তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমার সাথে আর কথা বলবো না। আমি তো তোমাকে বললামই যে সেটা নিজের ভুল বুঝতে পেরেছে, তাহলে তাকে ক্ষমা না করার প্রশ্ন আসেই বা কোথা থেকে? মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? ঠিক আছে, তুমি এত করে যখন বলছো তাহলে আমি তাকে ক্ষমা করে দিলাম, শুধুমাত্র তোমার জন্য। কেননা তুমি আমার সব, তুমি যা বলবে আমি মাথা পেতে নেব। ও আমার কিউট বাবুটা, আমার বাবুটাকে আমি এত এত বেশি ভালোবাসি।
এই জন্য তো আমার বাবুটার প্রতি আমার এত ভালোবাসা। কি সুন্দর, আমার সব কথা মেনে নিল। আই লাভ ইউ বাবু, আই রিয়েলি লাভ ইউ। হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না। তুমি আমার সব, তুমি আমার আশা ভরসা। আর আমি তোমার কথা না শুনে কোথায় যাবো বলো? বুঝতে পেরেছি, আমার বাবুটা আমাকে অনেক ভালোবাসে। আই লাভ ইউ বাবু। আই লাভ ইউ টু বাবু। আমিও তোমাকে সত্যি অনেক ভালোবাসি, আমার নিজের থেকে বেশি ভালোবাসি। প্লিজ আমাকে আর কখনো কষ্ট দিও না। ঠিক আছে বাবু, আমি আর তোমাকে কখনো কষ্ট দেব না। আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রেখেছে আমি ততদিন শুধু তোমাকে ভালোবেসে যাব। আমিও। আচ্ছা বাবু, অনেক তো হলো, চলো না এখন বাসরটা সেরে ফেলি। ছি, কি বলে এসব? এগুলো করতে হয় না, সবাই জানলে পচা বলবে। সবাই বলবে যে আমরা ওইগুলো করেছি। ছি ছি ছি, এগুলো বলতে হয় না। ওরে ছাগল রে, 3 নাম্বার বাচ্চা রে, এখন খুব ভালো চলছেন তাই না? আবার ফাজলামো শুরু হয়ে গেছে তাই না? দাঁড়াও, তোমার ফাজলামো আমি ছোটাচ্ছি। এটা বলেই আমি ফ্রেন্ডসের উপরে ঝাঁপিয়ে পড়লাম, তারপর ওকে আদর করতে লাগলাম। তারপর আস্তে আস্তে হারিয়ে যেতে লাগলাম ভালোবাসার মহাসাগরে, যেখানে শুধু পানি আর পানি। আপনারা ডুবে ডুবে পানি খান, আর আমরা আমাদের মতো বাকিটা ইতিহাস করতে থাকি। তারপর আর কি, বাকিটা আপনাদের জানতে হবে না। আপনাদের নায়িকা তো বলেই দিল যে বাকিটা ইতিহাস। আর আপনারা ডুবে ডুবে মহাসাগরের পানি খান, আর আমরাও চলি। আবারও কোনো নতুন একটা গল্প নিয়ে আবারও চলে আসবো। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।